আসসালামু আলাইকুম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আজ আলোচনা করব। আশা করছি এই লেকচারটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমাদের ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিতে ভুলবেন না। Then let's get start the video. আজকে আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিই যে পরিবেশ কাকে বলে। একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসা পরিবেশের কিছু সামষ্টিক উপাদান আছে, সেগুলো এখন আমরা ব্যাখ্যা করছি। প্রথমে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ। এবার কিছু এলিভেটলি ব্যাখ্যা করে দিচ্ছি আমি এই পরিবেশগুলো। প্রথমে আসছে প্রাকৃতিক পরিবেশ। এখানে হচ্ছে কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। উপাদানগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। দ্বিতীয় সংজ্ঞাটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ কাকে বলে। জনগণের আয়, সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো দেশের পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। এর মধ্যে বাজার, দক্ষ উদ্যোক্তা এবং মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা এই তিনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবার সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ হচ্ছে কোনো সমাজের বা জাতির সংখ্যা, তারপরে হচ্ছে ধর্মীয় বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এর মধ্যে অবশ্যই মূল্যবোধের ধারণা এবং হচ্ছে ধর্মীয় বিশ্বাস, এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট উপাদান সামাজিক পরিবেশের ক্ষেত্রে। রাজনৈতিক পরিবেশে আমরা জানি বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, সরকারের পরিস্থিতি, স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিক অবস্থা গঠিত হয় তাই রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এবার প্রযুক্তিগত পরিবেশে চলে আসছি। বিজ্ঞান, কারিগরি দক্ষতা এবং হচ্ছে গিয়ে গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে আমরা প্রযুক্তিগত পরিবেশের আওতায় অন্তর্ভুক্ত করতে পারি। আর সর্বশেষ যে পরিবেশটা আছে সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আমরা জানি যে আইন এবং বিভিন্ন নীতিমালা ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশটা গঠিত হয় তাকে আমরা আইনগত পরিবেশ বলে আখ্যা দিতে পারি। নেক্সট টপিকে চলে যাচ্ছি। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে যে সমস্যাগুলো ফেস করা হয় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম সমস্যাটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা খুব ভালো করে জানি রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতার উপরে ব্যবসায় কার্যক্রম অনেকাংশে নির্ভর করে। যদি রাজনৈতিক পরিস্থিতি এত ভালো না হয় কোনো দেশে, তাহলে ব্যবসা করা অনেকটা কঠিন হয়ে যায়। বিভিন্ন ধরনের হরতাল, দাঙ্গা, তারপরে হাঙ্গামা, এগুলোর কারণে ব্যবসা সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এটা একটা সবথেকে বেশি বড় সমস্যা হিসেবে ব্যবসা পরিবেশের মধ্যে দেখা যায়। দ্বিতীয়টা হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা। একটা দেশের ব্যবসায়ী অবকাঠামো যদি ভালো না থাকে তাহলে সে দেশে অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব হয় না। আর সেই অবকাঠামো সঠিকভাবে গড়ে তোলার জন্য অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে গিয়ে সহজলভ্যে ঋণ দান বা হচ্ছে খুব সহজে বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ বা সুবিধা প্রদান ব্যবসায়ীদেরকে, যাতে তারা উৎসাহিত হয় নতুন উদ্যোগ গ্রহণ করতে। এই সকল কিছু মিলিয়ে একটা ব্যবসা পরিবেশের অবকাঠামো সৃষ্টি হয় এবং এই অবকাঠামোগত দুর্বলতার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। 3 নম্বর হচ্ছে সরকারি ভূমিকার দুর্বলতা।
আমরা খুব ভালো করে জানি দেশের সরকার যদি কোনো প্রকার ডিসিশন নেয় সেটার একটা ইম্প্যাক্ট ব্যবসা পরিবেশের মধ্যে পড়ে, এবার সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। অনেক সময় সরকার এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যা ব্যবসা পরিবেশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। এই সকল কারণে বলা হয়েছে যে সরকারি ভূমিকার দুর্বলতা, সরকারি কোনো কিছু ভূমিকা নিলে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্টও ব্যবসা পরিবেশে পড়তে পারে। 4 নম্বর হচ্ছে আর্থিক অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা। আর্থিক প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে ব্যাংক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান যেমন বিমা প্রতিষ্ঠান। এরা কি করে অনেক সময় ঋণ সরবরাহ করে ব্যবসায়ীদের জন্য। এখন এই ঋণের যে বিপরীতে যে সুদ দেওয়া হয় সেই সুদের হারটা সবসময় প্রায়শই দেখা যায় যে অনেক বেশি হয়, যার কারণে ব্যবসায়ীরা উৎসাহিত হয় না ঋণ গ্রহণের ক্ষেত্রে, আর এর ফলে তাদের ব্যবসা সম্প্রসারিত হয় না। এই জন্য বলা হয়েছে আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে ব্যবসা পরিবেশ অনেকটা পিছিয়ে থাকে। 5 নম্বর হচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব। আমরা খুব ভালো করে জানি যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা অতটা ভালো না। আমরা সবসময় সব কিছু পুঁথিগত যে শিক্ষাটা আছে সেটার দিকেই বেশি ফোকাস করি, যার কারণে কারিগরি দক্ষতা বা হচ্ছে গিয়ে টেকনিক্যাল যতগুলো নলেজ আছে সেগুলো আমাদের দেশের শিক্ষার্থীদের বা হচ্ছে পরবর্তী জেনারেশনে যে উদ্যোক্তারা হয় তাদের ক্ষেত্রে যথেষ্ট হয় না, যার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটা অনেক সময় ব্যবসার ক্ষেত্রে অতটা ফলপ্রসূ হিসেবে গণ্য করা হয় না। তাই জন্য শিক্ষা ও সচেতনতার অভাবের কারণে আমাদের ব্যবসা পরিবেশ অনেকটা পিছিয়ে আছে। 6 নম্বর হচ্ছে সুশাসনের অভাব। সুশাসন বলতে এখানে রাজনৈতিক এবং একই সাথে আইনগত পরিবেশের কিছু উপাদান, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন, এগুলোকে বোঝানো হয়েছে। সরকার অনেক সময় বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করে যা ব্যবসা পরিবেশের ক্ষেত্রে অতটা ভালো কোনো ইম্প্যাক্ট ফেলে না, যার কারণে ব্যবসাটা ওই পরিবেশে টিকে থাকতে অনেক সময় দ্বিধা বোধ করে এবং অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তারা উৎসাহী বোধ করে না নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই পরিবেশে গড়ে তুলতে, কারণ বিভিন্ন ধরনের নীতিমালা আইন কানুন থাকে যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে মেনে চলা অনেক কঠিন হয়ে পড়ে। তো এগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের যা যা করতে হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। এবার পূর্বে আলোচিত সমস্যাগুলো সমাধানের উপায় দেখছি আমরা। প্রথমে হচ্ছে রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা। রাজনৈতিক দলগুলোকে ব্যবসা পরিবেশ এবং ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে এবং বিভিন্ন ধরনের ধর্মঘট, হরতাল ইত্যাদি আরোপের প্রথমে দেখতে হবে যে এগুলো কোনোভাবে ব্যবসা পরিবেশ বা ব্যবসা প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে কিনা সেদিকে লক্ষ্য রেখে তাদের নীতিমালাও প্রণয়ন করতে হবে। দ্বিতীয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এখানে অবকাঠামোগত উন্নয়ন বলতে বোঝানো হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন বা হচ্ছে গিয়ে গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নতা আরোপ। যদি সঠিক রাস্তাঘাট না থাকে তাহলে আমাদের পণ্য পরিবহনে সমস্যা হতে পারে। একইভাবে বন্দর বা হচ্ছে ফেরির যদি সঠিক ব্যবস্থা না থাকে তাহলে আমদানি রপ্তানিতে প্রবলেম সৃষ্টি হতে পারে। এই সকল জিনিসের দিকে খেয়াল রেখে অবশ্যই আমাদের দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক বাধা অপসারণ। অর্থনৈতিক বাধা বলতে ঋণের সহজলভ্যতা, স্বল্প সুদে ঋণ, তারপরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সহজ কিস্তি এবং সহজ শর্তে ঋণ প্রদান এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া, এই সকল কিছুই অর্থনৈতিক বাধা অপসারণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এগুলির ফলে ব্যবসা আরও বেশি উন্নয়ন করতে সক্ষম হবে এবং ব্যবসা পরিবেশ ভালো একটা ব্যবসা পরিবেশ গড়ে তুলবে। 4 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করতে হবে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোর বিরুদ্ধে, এবং একই সাথে বড় বড় কোম্পানিগুলো যাতে কর ফাঁকি না দিতে পারে এই সকল বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে সরকারকে। এই সকলের জন্য যে সকল নীতিমালা প্রয়োজন সেগুলো সঠিকভাবে প্রণয়ন করে সেগুলো একইভাবে বিদ্যমান আছে কিনা এবং সেটার কাজ হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, সেটার সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এই সকল বিষয় নিয়েই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে।
5 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন বলতে শুধু মানব সম্পদকে অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে যারা পরবর্তীতে নতুন উদ্যোক্তা হিসেবে আমাদের সমাজে বা ব্যবসা পরিবেশে উন্নয়ন করবে, এই সকল মানব সম্পদকে সঠিক জ্ঞান দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং ব্যবসা সংক্রান্ত যত ধরনের নলেজ তাদের প্রয়োজন তাদেরকে সেটা সম্পূর্ণভাবে প্রোভাইড করতে হবে, যাতে করে তারা একটা সঠিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং সেটা পরবর্তীতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এই জন্য মানব সম্পদের উন্নয়নও খুবই প্রয়োজন। প্রযুক্তিগত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ। আমরা খুব ভালো করে জানি এখনকার বিশ্বে প্রযুক্তি আমাদের সব কিছুতেই বিদ্যমান। এই একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এবং সঠিকভাবে আর্থিক সচ্ছলতা প্রণয়নের জন্য প্রযুক্তির ব্যবহারও আমাদেরকে সঠিকভাবে গুরুত্ব আরোপ করতে হবে। এই জন্য সরকার বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে পারে। বৈদেশিক বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের দেশে আমদানি করে এবং একই সাথে জনবলকে অর্থাৎ যে শ্রমিক বা কর্মচারীরা এই প্রযুক্তি ব্যবহার করবে তাদেরকে সঠিকভাবে এই ব্যবহারের বিষয়ে শিক্ষা দিয়ে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে মাপকাঠি হিসেবে গড়ে উঠবে।